আমাদের রানা আজকে তার একটা বিশেষ একটা দিন। বিশেষ একটা দিন এই কারণে আজকে রানার কিন্তু জন্মদিন। শুভ জন্মদিন রানা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এই সময়টা রানা আরেকটা এই চান্সে আরেকটু কথা বলি। আজকে কিন্তু জি। আমাদের প্রিয় আরেকটা মানুষের জন্মদিন আজকে। আজকে আমাদের প্রিয় টিউলিপ সিদ্দিকের জন্মদিন, যিনি 5ই আগস্টের কারণে ভিকটিম। তিনি ব্রিটিশ নাগরিক। একটা যে নির্বাচনী এলাকায় তিনি পাশ করে আসছিলেন সব সময়, সেটা কিন্তু বাঙালি বসতি না। সেই টিউলিপ সিদ্দিকী লন্ডনের সিটি কাউন্সিলের কাউন্সিলর থেকে আরম্ভ করে ইলেকশন করতে করতে তিনি আজকের পর্যায়ে এসেছেন। তিনি মন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশ পরিস্থিতির কারণে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে আঘাত করা হয়েছে। ব্রিটিশ একটা নিয়ম হচ্ছে যে মন্ত্রীরা নিজেরাই প্রত্যাগ করেন এবং চ্যালেঞ্জ করেন যে আমি নির্দোষ। টিউলিপও সেই চ্যালেঞ্জ করেছিলেন, সেই চ্যালেঞ্জ কেউ নিয়ে নেয়। টিউলিপের সাথে একতরফা প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, রানা, জি বলেন। একটু একটু যে বিষয়টা আমরা জানতে চাইবো, এই যে প্রতিদিনের যে মিছিল গুলা খুব বড় বড় আমরা মিছিল দেখি, এই মিছিল গুলা আয়োজন গুলো আপনি জানেন। আমরা নিরাপত্তা নিশ্চিত হোক তা আমরা উম, বলবো না, এখানে বলতে সেটা। আমি যেটা জানতে চাই যে মিছিলের যে পাশে যে ছেলেটা ছিল, যখন খবর পান ওই ছেলেটা কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে, তখন কি প্রতিক্রিয়া তৈরি হয়? এটা কি আমাদের তেজগাঁও প্রোগ্রামের ওই বিষয়টা কি উল্লেখ করতেছেন কি? ওটা কোনো তেজগা প্রোগ্রাম, কোনো প্রোগ্রাম না, কোন যে কোনো হ্যাঁ, প্রোগ্রাম, হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে প্রোগ্রাম কি গুলো। আমরা আমরা যারা একসাথে কাজ করি বা আমরা যারা একসাথে এই 5ই আগস্টের পরবর্তী সময় মাঠে রাজপথে আমাদের জীবনের সবকিছু ত্যাগ করে পরিবার পরিজন ক্যারিয়ার পড়ালেখা সবকিছু ত্যাগ করে যে দল ও জাতি ও দেশের জন্য যে কাজ করতেছি, যখনই শুনি আমাদের এক ভাই গ্রেপ্তার হয়েছে তখন তো কান্না আসে। তখন বলার ভাষা থাকে না। হয়তো তখন মনে হয় যে আমি আমার ভাইটার জন্য যদি আজ কিছু করতে পারতাম। আজ সে গ্রেপ্তার হচ্ছে, কাল আমি হব, পরের দিন আরেকজন হবে। আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। আমরা যেহেতু কেউ বাঁচতে পারবো না, আমাদের এখনই উচিত রুখে দাঁড়ানো। কারণ রুখে দাঁড়ানো ছাড়া, প্রতিবাদ করা ছাড়া আমাদের কিন্তু উপায় নাই। আজকে আপনি সুশীল সেজে বসে আছেন, আপনিও বিপদে পড়বেন। আমি হয়তো দলের কারণে গ্রেপ্তার হচ্ছি, আমি হয়তো দলের কারণে বিপদগ্রস্ত হচ্ছি। আপনি হয়তো আপনার অন্য কোনো স্বার্থ বা আপনার সাথে স্বার্থকেন্দ্রিক কোনো একটা ঝামেলা হইলে ওই প্রতিপক্ষ বা বর্তমান যে অবৈধ দখলদার ইউনুস বাহিনী, তারা কিন্তু আপনাকে আঘাত করবে, তারা কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। এই জন্য আমাদের এখন তো মানে আমরা 5ই আগস্টের পরে এত পরিমাণ দুঃখে কষ্টে আক্রান্ত, মানে আমাদের হৃদয় মন মানসিকতা পুরো সম্পূর্ণ এখন পাথর হয়ে গেছে। এখন আমাদের জীবনে চাওয়া পাওয়া একটাই বিপ্লব। আমরা বিপ্লবী হতে আইছি, আমরা যুদ্ধ করতে আইছি। 71 সালে যখন যখন আমাদের বাপ চাচা দাদারা নাম ছিল জীবনের মায়া ত্যাগ করে, ঘর বাড়ি পরিজন স্বামী স্ত্রী সন্তান সবকিছু ত্যাগ করে তারা কিন্তু যে কোনো কিছুর পরোয়া করে নাই। আমরাও ঠিক সেই পরিস্থিতির ভিতরে আছি। আমরাও আমাদের পড়ালেখা ক্যারিয়ার পরিবার পরিজন থেকে একবারে বিদায় নিছি। হয়তো একবারে ঘরে ফিরবো জননেত্রী জননেত্রীর দেশ রত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে, নয়তো ঘরে আর ফিরবো না। যে ঘর আমাদের শান্তিতে বসবাস করতে দেয় না, যে দেশ আমাদের শান্তিতে থাকতে দেয় না, রাতে ঘুমাইতে দেয় না, আমি একজন ছাত্র, আমি ঠিক মতন পড়ালেখা করতে পারতেছি না, সেই দেশটা তো আমাদের না। এই মৃত্যুপুরী দেশটা তো আমাদের না। এই দেশটাকে যদি আমাদের আমাদের করতে হয়, এই দেশটাকে আবার যদি মুক্তিকামী মানুষকে মুক্ত করতে হয় বা স্বাধীনতাকামী সেই 71-এর স্বাধীন দেশটা পাইতে হয়, আমাদের আবার একটা যুদ্ধ করতে হবে, আমাদের আবার একটা প্রতি বিপ্লব ঘটাইতে হবে। এছাড়া আমাদের কোনো অবকাশ নাই। এই জন্যই আপনি হয়তো অবগত আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ জনগণ নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন সকালে এক জায়গা বিকেলে এক জায়গা সন্ধ্যা এক জায়গা জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতেছে। খুব শীঘ্রই এই বিন্দু বিন্দু কণা থেকে বৃহত্তর একটা মিছিল এই বাংলাদেশের ময়দানে উপস্থিত হবে, যেটা দেশের ইতিহাসে না বিশ্বের ইতিহাসে স্মরণীয় থাকবে। শেখ হাসিনার এবারের কাম ব্যাক ইনশাল্লাহ আমরা আশা করি। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। কিভাবে প্রত্যেকটা জেলা, কিভাবে প্রত্যেকটা থানা, কিভাবে প্রত্যেকটা মহানগর ওয়ার্ড পর্যায়ে আমরা গোপালগঞ্জে রূপান্তরিত করতে পারি। আমাদের মূল টার্গেট গোপালগঞ্জবাসীকে, সমগ্র বাংলাদেশকে গোপালগঞ্জে রূপান্তরিত করা।
আপনি হয়তো অবগত আছেন গোপালগঞ্জে দখল করার জন্য অনেকে পায়তারা করে। আমরা এগুলো কোনো কানে দিচ্ছি না। আমরা দখল করব ঢাকার রাজপথ। আমরা আমাদের গোপালগঞ্জের বার্তা, আমাদের মেসেজ পৌঁছে দেব প্রত্যেকটা গ্রাম, অঞ্চল, মহল্লা, পাড়া, প্রতিবেশী সকলের কাছে। সকলের কাছে আহ্বান আমাদের একটাই, এই দেশকে মুক্ত করতে হলে, এই দেশকে স্বাধীন করতে হলে, এই দেশের মানুষকে ভালো রাখতে হলে আমাদের আবার একটা প্রতিবিপ্লব করতে হবে, আমাদের আবার একটা যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ ছাড়া আমাদের কোনো অবকাশ নাই। রানা, এই মিছিলগুলা যেমন অর্গানাইজ করতে গিয়ে না সাবধান হতে হয়, তারপরে মিছিলগুলা কিন্তু আতঙ্ক তৈরি করেছে। কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা বিশেষ বৈঠক করেছেন মিছিলকে নিয়ে, এবং সতর্ক করেছেন সবাইকে, কোনো মিছিল করতে দেওয়া হবে না, গ্রেপ্তার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মিছিল কেন থামানো যাচ্ছে না? আপনি জনস্রোত, এটা তো মিছিল না, এটা তো জনস্রোত। একটা মুক্তিকামী মানুষ যখন অত্যাচার, জুলুম, নির্যাতন হইতে হইতে, অত্যাচারিত হইতে হইতে তার দেয়ালে পিঠ থেকে যায়, তখন আপনি তারা গ্রেপ্তার করে কতজন রে দমায় রাখবেন? আমাদের কি কম লোক গ্রেপ্তার হচ্ছে? প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের লোক গ্রেপ্তার করা আছে। কারো মনে, কারো মুখ চেহারা কোনো বিন্দু পরিমাণ ভয়ের চিহ্ন আছে নাই? আপনি প্রত্যেকটা লাইভে দেখবেন যে একজন লাইভ করতেছে, তাদের চোখ মুখে যে আগুন, যে প্রতিশোধের আগুন, এইগুলো তো আপনি নিভাইতে পারবেন না। আপনি কতজন নেবেন? এই মহাজন, এই খুনি মহাজন কতজনকে গ্রেপ্তার করবে? আমরা তো গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত। আমি গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত। আমার মতন লক্ষ লক্ষ ছাত্রলীগ, ছাত্র জনতা আমাদের সাথে মিশে, সাধারণ জনগণ এই দেশ ও জাতিকে মুক্তি করার জন্য তারা গ্রেপ্তার, জীবন, রক্ত দিতে প্রস্তুত আছে। আপনি কতজনকে নিবেন? আপনি কতজনকে নিতে পারেন? আপনার ধরন ক্ষমতা কত আমরা তাই দেখতে চাই। আর না, আজকে দেশে কথা বলার অধিকার নাই। যে কথা বলতে যায় মবের শিকার হয়। আপনি আজকে কথা বলতে যান, আপনি মবের শিকার হবেন। আজকে আপনি এটা প্রতিবাদ করতে যান, আপনি মবের শিকার হবেন। এই দেশটা তো কোনো বাক স্বাধীনতাই নাই। বাক স্বাধীনতা কাকে বলে? এতদিন আমরা শুনছি যে স্বাধীনতা বাক স্বাধীনতা কারে হরণ করা হচ্ছে, এগুলো দেশের মানুষ দেখতেছে। আমাদের কোনো স্বাধীনতা আছে? আজকে আমি রাস্তার দ্বারা একটা কথা বলতে পারি, আমি আমার পরিচয় দিতে পারি। আমার বাড়ি গোপালগঞ্জ শুনলেই এই বিভিন্ন সমন্বয়ক মব জাতি এসে আক্রমণ করবে, আমাকে গ্রেপ্তার করবে। কেন? আমার কি পরিচয় নাই? আমি কি পরিচয় দিতে পারবো না? এই দেশকে আমার না? যেহেতু এই দেশটা আমার হইতে দিচ্ছে না, তাহলে এই দেশটা আমাদের করতে হবে, যে জন্য করার জন্য আমাদের যা করণীয় আমরা তাই করার জন্য প্রস্তুত আছি। খালি ভয় দেখাচ্ছেন রানা, এমনি ভয়ে আছে তারা, সারাক্ষণ ভয় দেখাচ্ছে। আজকে একটা নিউজে দেখলাম, পুলিশ অফিসার একটা বলতেছে, ধরছিলাম তো কয়েকজনকে, কিন্তু আরো যে আরেক গ্রুপ যে ছিল ছাড়াই নিয়ে যাবে, সে ভাবতে পারিনি। এই আমি ঘটনাগুলো একটু। প্রশাসন বাইরের কাছে, প্রশাসনের বাইরে যদি কেউ আজকে আমার এই লাইভটা দেখেন, অবশ্যই, কারণ আমি আমার প্রশাসনের বাইরে আমারে ফলো করেন বা আমার আইডি নজরে রাখেন বা আমার সবকিছু নজরে যেহেতু রাখেন, আপনারা হয়তো আজকে এই লাইভটা শুনবেন। আমরা সর্বপ্রথম ছাত্রলীগ, আমরা সর্বপ্রথম সেই বাঙালি, আমরা সর্বপ্রথম সেই আওয়ামী লীগ যারা আপনার পুলিশ বাহিনী হত্যার প্রতিবাদ করছি, পুলিশ হত্যার বিচার চাইছি। আমরা আপনাদের পর কোনো প্রকার আক্রমণ, কোনো নির্যাতন 16-17 বছর আওয়ামী লীগ করে নাই। 16-17 বছর আওয়ামী লীগ কোনো নির্যাতন, কোনো অপমান পুলিশ বাহিনীকে করে। সেই পুলিশ বাহিনী যে পরিমাণ হত্যা করা হয়েছে, তাদের যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, তাদের যে পরিমাণ অপদস্থ করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাইছি। এখন পুলিশ হত্যার বিচার চাওয়া যদি আমার প্রতিবাদ হয়, আর সে কারণে যদি আজকে আমার গ্রেপ্তার হইতে হয়, আমি গ্রেপ্তার হইলাম। পুলিশ ভাইদের কাছে আমার প্রশ্ন একটা, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সহপাঠী, আপনার কলিগের হত্যার বিচার আমরা চাইছি। আমরা কিন্তু হত্যাকারী না, আমরা আপনার ভাই, আমরা ভাইয়ের হত্যার প্রতিশোধটা আমরা প্রতিবাদ জানাইছি। আমরা আপনার হত্যার প্রতিবাদ জানাইছি। এখন সেখানে যদি আপনারা আমাদের উপর এই পরিমাণ দমন নিপীড়ন চালান, এগুলো তো মানে বলার আর ভাষা থাকে না। রানা, এই যে পুলিশ তাদের হত্যার বিচার পায় নাই, আপনারা তার হত্যার বিচার চাচ্ছেন, এটা এইটার কারণে কি পুলিশ অনেকটা সহযোগিতা করছে এই মিছিল গুলাকে? না, পুলিশ সহযোগিতা, পুলিশ কি করবে? পুলিশ তো নিরুপায়। পুলিশরা, আমি যতটুকু বুঝি, কিছু কিছু পুলিশ হচ্ছে নিরুপায় হয়ে যাচ্ছে, তাদের উপর থেকে চাপ দিচ্ছে, তারা চাপের শিকার বা তারা নির্দেশনা শিকার। তারা তো একটা চাকরি করে, একটা সরকারি চাকরি করে, তারা তো ওই দেশের একটা শ্রেণী, প্রজা শ্রেণী, তাদের তো অবশ্যই দেশের আইন কানুন বা দেশের যারা বর্তমান দায়িত্বশীল আছে তাদের হুকুম মানতেই হবে। এখন তারা আমাদের সহযোগিতা করতেছে না, হয়তো কি তারা তাদের বিবেকের কাছে বাধা হয়ে যাচ্ছে। তারা বিবেকের কাছে তখন প্রশ্ন করে যে আমি কি কারণে এই লোকগুলোর অ্যারেস্ট করবো, কি কারণে এই লোকগুলোকে আমি
আক্রমণ করব বা তাদের গায়ে হাত দিব, তখন না, তারা ওরা তাদের খুব বিভিন্ন ভীষণ ভয় পায়। আপনাদের দেখলে, আপনাদের ডেডিকেশন দেখলে, আপনাদের চোখে মুখে যে চেহারা ভাসে, কেউ ভয় পাচ্ছেন বোঝা যায় না। আপনাদের দেখলে কি ভয় পায়? কারণ আপনাদের দেখার সাথে সাথে কিন্তু রাস্তার চতুর্দিক দিয়ে মানুষ এসে জয়েন করেছে, সেখানে এসে হ্যাঁ, জয়েন করেছে। অবশ্যই মানুষ তো আমাদের সাথেই আছেন, মানুষ সাথে আছেন দেখেই তো আমরা ইন্ডিয়ান এত কিছু ইন্ডিয়ান করতে একজন পারছি। জার্নালিস্ট, রানা, ইন্ডিয়ান জি। একজন জার্নালিস্ট বাংলাদেশ থেকে ঘুরে গেছেন, অনুমিত্র চট্টোপাধ্যায় তার নাম। উনি আজিমপুরের দিকে যাচ্ছিলেন কোথাও। আজিমপুর, উনি বললেন আমি তো কিছু বুঝতে পারলাম, হঠাৎ করে জয় বাংলা শব্দ, তারপরে জয় বঙ্গবন্ধু শব্দ, শব্দ দুই তিনটে শোনার সাথে সাথে দেখুন একদল লোক দৌড়াচ্ছে, তার পাশে তাদের চতুর্দিক থেকে রাস্তায় মানুষগুলো এসে জয়েন করতেছে। ছোট্ট একটা কয়েকজনের মিছিল, পট করে বিশাল মিছিল হয়ে গেল সেটা। এই যে শক্তিটা মানুষের, এটা এত দ্রুত যে পাওয়া যাবে, এটা কি ভাবতে পারছিলেন আপনারা? তাই এটা বিষয়টা হচ্ছে কি, আমরা জানতাম যে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে, হয়তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাদের তো ভুল পথে নেওয়া হচ্ছে, কিন্তু এই জনগণ যে এই ঘুমন্ত এখন হলো ঘুমন্ত আছে, এই ঘুমন্ত জনগণ যখন জাগ্রত হবে, তখন যখন তাদের ভুলগুলো বুঝতে পারবে, তখন এদের এক বিন্দু ছাড় হবে না। এরা এই রাশেদ বলে না, একটারও পিঠের চামড়া থাকবে না, ইলিয়াস বলে না, এই কথা সম্পূর্ণই সত্য। এই রাজাকারের বাচ্চাদের একটারও পিঠে চামড়া থাকবে না, একটাও দেশে থাকতে পারবে না। এই জনগণ, এই বাঙালি জাতি তাদের বিতাড়িত করবে এই দেশ থেকে। কারণ এই বাঙালি ভালোর ভালো, খারাপের খারাপ। আর এই বাঙালি যখন একবার বুঝতে শুরু করছে, এই বাঙালিরা আর কোনো রকম ভাবে দাবায় রাখা যাবে না, কোনো ভূগোল বুঝতে বোঝানো যাবে না। মোহাম্মদ তানজিল তানজিল নামের একজন লিখেছেন, উনি আজকের মিছিল দেখেছেন, যে মিছিলে অনেক রিক্সাওয়ালাকে দেখেছেন, আজকে মিছিলে এসে তিনি অবাক হয়ে গেছেন এই তাদেরকে দেখে। আমাদের শক্তি তো এটাই, আমাদের শক্তি ওই আমাদের রিক্সা চালক মামা। আমাকেও তো আমি আমি তেজগাঁর প্রোগ্রামে আমি একটু শেয়ার করি। তেজগাঁ যেহেতু প্রোগ্রামটা করলাম, প্রোগ্রামটা আপনি আমার প্রথমে থেকে লাইভ খেয়াল করলে দেখবেন যে আমাদের হাজার হাজার লোক কিন্তু জড়ো, চারপাশ থেকে মসজিদ থেকে বাড়ি করে আমার চারপাশে কিন্তু হাজার হাজার লোক। কেউ কাউকে চেনে না, কেউ কারোর সাথে সম্পর্ক নয়, সবাই সবার মুখের দিক তাকাইছে, কে সর্বপ্রথম জয় বাংলা স্লোগান দেবে। তখন আমি লাইভটা চালু করি, আমার লাইভে চালু করে দেখবেন যে তখন কিন্তু সাধারণ লোকজন আমাদের চারপাশে, মানে সবাই আমাদের দলীয় লোক। ওই জায়গায় মসজিদের থেকে যারা বাইরে এসছে, রাস্তার ডাইনে যারা, বামে যারা, ওই রিক্সা চালক যে, ওই বাইকার যে, এই ফুটওভারের যে লোকটা, সেও আমাদের দলীয় লোক। কিন্তু সবাই একটা অপেক্ষা, কে জয় বাংলা স্লোগানটা আগে দেবে। আমি সর্বপ্রথম তেজগাঁও, ওই দিন আমি সর্বপ্রথম হাজার হাজার মানুষের মধ্যে সর্বপ্রথম জয় বাংলা স্লোগান আমি যখন দেই, তখন দেই পিছনে সব লোকই আমার, পিছনে সব লোকই জয় বঙ্গবন্ধু করেছে। তখন বুঝলাম যে সবাই আমাদের লোক, তখন কেন আমাদের এই জনস্রোত ধরে রাখা যায়। পরে দেখেন যে আমাদের সিনিয়ররা ব্যানার পর্যন্ত দিতে পারতেছে না, এত লোক। পরবর্তীতে আমি লাইভের সামনে যাই, সবাই ঠেকায়ে ব্যানারটা শো করে আমরা কিন্তু মিনিমাম, আমার লাইভটা তো অল্প সময় করা, মিনিমাম আমরা 10 থেকে 15 মিনিট মিছিল চলমান রাখি। 10 থেকে 15 মিনিট আমরা মিছিল চলমান রাখি। পরবর্তীতে পুলিশ আসার কারণে, পুলিশ হর্ন দেওয়ার কারণে অনেক সময় ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে আমরা যার যার দিকে চলে যাই, নিজেদের সেফ নিরাপত্তা দিয়ে আমরা চলে যাই। এই যে যে আপনি আপনার ডাইনে বামে সবই তো আওয়ামী লীগ, সবই তো ছাত্রলীগ। একদিন একদিন একটা মিছিলে মানে স্লো মোশনে দেখাচ্ছে একটা ইয়েতে, যে কিভাবে একটা ব্যানার পুলিশ কেড়ে নিয়ে চেষ্টা করতেছে, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ, ব্যানারটা পরোয়া করে না কিন্তু সেটা, এই যে সাহস। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখন মিছিল মিটিং এ আগে যে ভয়, যে সবকিছু, এখন মব মরার ভয়, গ্রেপ্তারের ভয় কিচ্ছু নাই। পুলিশ সামনে দিয়ে যাক, সেনাবাহিনী পিছন দিয়ে যাক, পুলিশ এসে আমাদের পর আক্রমণ করুক, সেনাবাহিনী আমাদের ঘিরে রাখুক, মব সৃষ্টি করুক, পিএমপি আসুক, জামাত আসুক, সমন্বয় হোক, কোনো ভয় নাই। আমাদের লক্ষ্য, সিদ্ধান্ত আর দৃষ্টি একটা থাকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু করে রাজপথ কম্পন সৃষ্টি করতে হবে। দেশ ও জাতিকে বুঝাইতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাইচে আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এখনো মরে যায় নাই। জনগণকে সাথে নিয়ে খুব শীঘ্রই আমরা রাজপথে নামবো এবং আমাদের বিজয় সুনিশ্চিত। এবং এই মিছিলগুলো কিন্তু বিভিন্ন শহরে শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা সিলেটে জেলায় জেলায় শুরু হয়েছে। আপনার আজকে তো বিভিন্ন প্রত্যেকটা জেলায়, হ্যাঁ। এবং প্রত্যেকটা আগে জেলায়। শুধু জি। ছাত্রলীগের মিছিল ছিল, শুধু ছাত্রলীগের মিছিল নেয় কিন্তু, এখন যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো। হ্যাঁ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাধারণ মানুষ, আজকে আগে হয়তো হলো ঢাকা, গোপালগঞ্জ আর হলো গাজীপুর, এখন চট্টগ্রাম, আর এখন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়
পর্যন্ত আমাদের মিছিল ছড়াই গেছে, যার যার জায়গা থেকে প্রতিবাদ করতেছে। এরপর থেকে উপজেলা থেকে ইউনিয়ন, কাউন্সিলর, পৌরসভা, ওয়ার্ড, ঘরে ঘরে এই দুর্গ চলে যাবে। এটা থামানোর ক্ষমতা এই অবৈধ দখলদার ইউনুস বাহিনীরও নাই, ইউনুসেরও নাই। এদের পতন সুনিশ্চিত। ভাঙ্গার মিছিলে কি আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেপেলে জয়েন করছে কি? না, ভাঙ্গার মিছিলে সম্পূর্ণ সাধারণ মানুষ করছে। সাধারণ মানুষ তাদের দাবি, তাদের যে অধিকার, তাদের যে মৌলিক অধিকার, তাদের যে বেঁচে থাকার অধিকার, তাদের যে অস্তিত্বের অধিকার, সেটা তার প্রমাণ দিয়েছে। সেই জায়গায় সম্পূর্ণ সাধারণ জনগণ মাঠে নামছিল। এই দখলদার ইউনুস বাহিনীকে তারা বুড়ো বুড়ো আঙ্গুল দেখাইছে, তাদেরকে কোনো পরোয়া করে নাই। তাদেরকে বোঝাইছে যে দক্ষিণবঙ্গের দিকে যে হাত দেবে তার হাত পুড়ে যাবে, যে হাত দেওয়া শুরু করবে তার হাত থাকবে না। আর যে এই দক্ষিণবঙ্গ নিয়ে কথা বলা শুরু করবে সে এই দেশে থাকতে পারবে না। সে ইউনুস গোপালগঞ্জে একটা করে দেখতে পারছে, এখন বাঙ্গা ফরিদপুরে আসছিল, তারা অপমান করিতেছে। আবারও প্রমাণ হয় যে দক্ষিণবঙ্গ এখনো আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এখনো আছে, ইনশাল্লাহ থাকবে। তোমার একটা পোস্টে একদিন দেখলাম রানা, তুমি মিছিল শুরুর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তুমি কথা বলেছো, উনি কি বলেছেন সেটা তুমি পোস্ট করেছো। ঘটনাটা কি ছিল সেটা? বিষয়টা হচ্ছিল কি, আমাদের ওই দিন তো শুক্রবার তেজগাঁও প্রোগ্রামটা আমি বাইরে হওয়ার আগে আমার তখন কি মনে হলো যে আমি আপাকে একটা ফোন দিই। তো ওই দিন ফোন দেওয়ার সাথেই ফোনটা রিসিভ করছে। প্রথম রিসিভ করে বলতেছে, হ্যাঁ বলো। বললাম যে আপা আমি রানা। সালাম দিয়ে বললাম আপা আমি রানা। হ্যাঁ বলো, কি হয়েছে রানা বল। বললাম যে আপা আমাদের তো প্রোগ্রাম করতে যাচ্ছি, দোয়া করেন। বলে অবশ্যই তোমার জন্য আমার দোয়া রইলো। পরে ফোনটা আবার কাইটে গেল। 48 সেকেন্ড কথা কইতে পারছিলাম, পরে আবার ফোন দিই। ফোন দিলে আপা ফোন রিসিভ করে। তখন আমি প্রায় 3 মিনিটের কাছাকাছি কথা বলি। তখন আপাকে বললাম যে আমাদের তেজগাঁও তো প্রোগ্রাম আপা, প্রোগ্রামে যাচ্ছি, আপনি দোয়া করেন। অবশ্যই আমি দোয়া করি, তুমি সাবধানে থাইকো, ক্যাপ পরবা, মাস্ক পরবা। মানে আমাকে বলতেছিল কিভাবে আমি যাব, কিভাবে চলাফেরা করবো, এই দিক নির্দেশনা দিল। পরবর্তীতে আমি বললাম যে আপা দোয়া করেন আমি যেন আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি এই যুদ্ধ করে যেতে পারি। পরে আবার বললো যে তুমি ধৈর্য ধরো, আমরা অনেক রক্ত দিয়েছি, আর রক্ত দিতে হবে না, সাবধানে থাইকো, আর সাধারণ জনগণকে নিয়ে মাঠে কাজ করো, সাধারণ জনগণকে নিয়ে এই অবৈধ দখলদারি ইউনুস বাহিনী পতন করো। পরে আপারা সালাম দিয়ে আমি বিদায় নেই। বিদায় নেওয়ার আগে আমাদের বাহাউদ্দিন নাসিম ভাইকেও ফোন দেই, তার সাথেও কথা হয়, তার দায়িত্বেও দোয়া নেই, সেও কথা বলে। সে আমার বিষয়ে আগের থেকে অবগত ছিল। পরবর্তীতে বললো, হ্যাঁ রানা যাও, ফিয়ামানিল্লাহ, তোমার জন্য দোয়া রইলো। আইছে তুমি আমার এই ছবি ভিডিও প্রোগ্রাম দিও। এই তো অবশ্য বিষয়গুলো কত বিশাল অনুপ্রেরণা না? জি অবশ্যই সরাসরি অবশ্যই। আওয়ামী লীগের সভানেত্রী তোমার সাথে কথা বলছেন, তোমাকে দোয়া জি করছেন, বিশাল অনুপ্রেরণা নেই তোমার জন্য? অবশ্যই এটা তো জীবনের অনেক বড় পাওয়া। মানে এই জীবনে আমার তো বয়স অল্প, সর্বোচ্চ দেখা গেল আমার এখন 21-22 বছর সম্ভবত হবে, কিন্তু এই স্বল্প বয়সে আমি যে পরিমাণ মানুষের দোয়া ভালোবাসা পাইছি, যে পরিমাণ দেশের সর্বোচ্চ পর্যায়ে মানুষের সাথে চলাচল বা কথা বলা বা সম্পর্ক করার, এটা আমি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শুকরিয়া আদায় করি। জাস্ট আমি আমার জীবনে অনেক কিছু পাইছি, আমি সার্থক। আমি আমার জীবনে সার্থক, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। যেখানে নেত্রী আমার জন্য দোয়া করছে, নেত্রী আমার বিষয় জানে, বা আমাদের সিনিয়র যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা আমার সম্পর্কে জানেন, এটাই তো অনেক পাওয়া, চাওয়া পাওয়া, আর কি লাগে। এখন তোমাকে আমরা আজকে তোমার জন্মদিন, মায়ের সাথে কথা হয়েছে আজকে? আম্মুর সাথে লাস্ট কথা বলতে কি, আম্মুর সাথে লাস্ট ফোন দিছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি। আমার এই হয়তো আমি তো আমার নিজের ফোন দিয়ে কথা বলতে পারি না, যেখানে থাকি তাদের ফোন দিয়ে আমার কথা বলতে হয়। তা লাস্ট ওই ফোনে ওই কথা বলছি যে আমি যাচ্ছি, এই বলে বেশিক্ষণ কথা বলতে পারি নাই। পরে আমি বাইরে হয়ে যাই আর কি। কি জীবন না জানা, জন্মদিনে মায়ের সাথে কথা বলা যায় না। হ্যাঁ, আজকে জন্মদিন। আমি আমার ছোটবেলা থেকে প্রত্যেকটা জন্মদিন পালন করি, মানে পারিবারিক ভাবে আমার জন্মদিন পালন করা ছোটবেলা থেকেই। আমি ছোটবেলা থেকে তো খুলনা থাকছি, খুলনায় আমার জন্মদিন জাঁকজমক করে সবাইকে দাওয়াত দিয়ে আমার জন্মদিন পালন করায়। এখন তো আর সেই দিন নাই। এখন অবশ্য মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষ দোয়া করতেছে, অনেকে অনেকভাবে উইশ করতেছে। আজকে আমাদের কিছু ফ্রেন্ডরা দেখলাম তারা আমার নামে কেক কাটতেছে। এই তো জীবনে কি আর কি লাগে, যথেষ্ট পাইছি। পরে আমাদের ওই রিক্সা চালক মামা, কি কই, আমাদের ওই তেজগাঁওর যে প্রোগ্রাম করছিল লুঙ্গি পরা মামা, সে ফোন দিয়ে উইশ করছে আজকে। সে আমার আবার কলিজার মামা বলে, তাই আমার কলিজার মামার জন্মদিন। অবশ্য আমার পোস্টও করছে, আমার ফোনও করছিল, জন্মদিনে উইশ করছে। এইটাই তো,
রক্তের সম্পর্ক নাই, একদিনের পরিচয়, খোঁজ খবর মানুষের নিছে। সাথে একজন সাধারণ মানুষ তার প্রাণের আকুতি সে বলছে কলিজার মামা। হ্যাঁ, বিষয় কলিজার এর মামা। চেয়ে আবার এর চেয়ে হ্যাঁ, এর চেয়ে কি বলবো? হ্যাঁ, আমার কমেন্টেও দেখবেন যে উনি কমেন্ট করে কলিজার মামার জন্মদিন, শুভ জন্মদিন। মানে যথেষ্ট সেদিন উনি আমার জন্য যথেষ্ট করছে। আমি ওই জিনিসটা একটু শেয়ার করি। আমরা প্রোগ্রাম শেষ করেছি। শেষ করলে পুলিশে যখন দাওয়াত দেয়, সবাই যার, যার মতন আমি যাদের সাথে গেছি তারাও রিক্সায় চলে যাচ্ছিল, কেউ বাইকে চলে যাচ্ছিল, কেউ দৌড়ে চলে যাচ্ছিল। কিন্তু আমি সামনে দৌড় দিতে যাই দেখি সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের হর্ন দিয়ে ওরা রান ওভার করে ওই পাশটা আসবে আরকি। তখন আমার যাওয়ার জায়গা ছিল না। এই রিক্শাওয়ালা মামা আমার সাথে ছিল। উনার আইডিতে আমার ওই সেই ছবিগুলো আছে। উনি লাইভ করতেছিল, আমি পাশে ছিলাম। পরবর্তীতে উনিও লাফ দিয়ে উঠে গেছে বাইকে, আরেকজনের বাইকে। উঠে গেলে বাইকটা টানও দিছে। টান দিলে আমি তোমার তো যাওয়ার জায়গা নাই। পরে উনি আবার আমার ডাক দিছে, কয় মামা এদিকে আসো, এদিকে আসো। পরে আমি বাইকে উঠছি। উনি হলো উবার চালায়। উনি আমাদের দলীয় কেউ না। পরে উনি বলতেছে যে মামা ৩ জন নিতে গেলে আমার যদি কিছু কয় ৩ জন। পরে উনি ওনার কাছে যে মামা আপনার পায়ে ধরিস এরে নিয়ে যান। পরে উনি আমার নিয়ে গেছে, নিয়ে যায় আমাদের সেফ একটা স্থানে নামাইছে। নামাইলে ওই রিক্সা ওই মামা লুঙ্গি পরা ওই মামাটা আমাকে ছাড়বে না। বলছে মামা আমি আপনার চিনে ফেলাইছি, বা আমি তোমার আপনার আগের থেকেই চিনছি মামা, আমি আপনার কোন জায়গায় যাইতে হবে চলেন। সে আমার সাথে সে হাতির ঝিল পর্যন্ত যায়, আমাকে আমার যে লোক তাদের কাছে পৌঁছই দিয়ে আমি উঠে যাই। পরে সে তার মতন করে বাড়ি চলে যায়। পরবর্তীতে আমার ১ সপ্তাহ আমি অনলাইনে অফ ছিলাম, আমার অনেকবার ফোন দিছে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। পরবর্তীতে এসে আমি তার সাথে যোগাযোগ হইছে, কথা হইছে, ফোন দিছিল, খোঁজ খবর নিচ্ছে। এটাই তো জীবন, আর কি লাগে। আজকে অনেক আজকে পাওনা। আরেকটা বিষয় শেয়ার করি আমরা, যেহেতু ওই সময়টা চলে গেছে আর কি। একদিন রানা আমার সাথে লাইভে ছিল রাতের বেলা। হঠাৎ করে রানা নাই। অনুষ্ঠানে আরেকজন ছিল, রানা নাই। রানাকে লাইভ থেকে চলে যেতে হয়েছিল। রানাকে কিছু লোক সন্দেহ করছে। ওই ঘটনাটা শেয়ার করি আজকে আমরা। বিষয় জি, বিষয়টা হচ্ছিল কি, আমরা তো লাইভে প্রোগ্রামে কথা বলতেছিলাম। আমি আর সম্ভবত চট্টগ্রাম একজন ছাত্রলীগের ভাই। পরবর্তীতে হুম। আমি যে এলাকাটায় থাকতাম ওই এলাকাটা একজনের বাড়ির বাসায় আমি ভাড়া থাকতাম। তারা এমনি কোনো রাজনৈতিক পরিবারের লোক না, সাধারণ মানুষ, কিন্তু বোঝা যায় তারা আওয়ামী লীগকে ভালোবাসে, দলকে ভালোবাসে, কিন্তু তারা রাজনীতি করে না। তারা আমারে আশ্রয় দেয়। তাদের বাড়ি আমি ছিলাম। পরবর্তীতে লাইভ চলাকালীন গ্রামের লোক তো দেখা গেল রাত্রে যাতায়াত করে পাশ দিয়ে। তারা যাচ্ছিল আর আমি হলো আপনার সাথে লাইভে ছিলাম। পরবর্তীতে তারা অনেকক্ষণ আমার কথা শুনে আমাকে দাঁড়ায় থাকে। পরবর্তীতে তারা দরজা যেই দেয় তখনই বাড়ির মালিক বুঝতে পারে, সে আর সহজে দেয় না। কিন্তু আমার দ্বারে যখন আসে তখন আমি ফোন কাইটে, আমার বই ছিল, আমি তখন আমার বই পড়তেছিলাম। পাশে বই ছিল। তারপরে হলো আপনি লাইভে আসি। তখন আমি বললাম যে আমার তো স্যার ছিল, স্যারের সাথে আমি কোচিং করতেছিলাম ভাই এই বিষয়। পরে বলতেছে আমরা তো সব শুনছি। পরে এক পর্যায়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার, হুমকি-দামকি দেয়। কিন্তু বাড়ির লোক একটু হয়তো এলাকা ব্যাপী প্রভাবশালী বা সম্মানীয় লোক ছিল। সে কোনরকম ভাবে আমাকে সেভ করার চেষ্টা করে। পরবর্তীতে তারা আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে ও ছাত্রলীগের লোক বা আওয়ামী লীগ পরিবারের সন্তান, ওর বাড়ি কোথায়, ঠিকানা দেন। মানে এক পর্যায়ে তারা টাকা পয়সার কিছু দাবি করে। দাবি করলে ওইভাবে তাও আমি মাইনে নিয়ে চুপচাপ করে ২ দিন ছিলাম। পরে একদিন রাত্রে রাত ২ টার সময় আমাকে ওই জায়গা থেকে ত্যাগ করতে হয়। আমি ওই জায়গা থেকে আমার একটা ভ্যানে উঠে যাই। রাত তখন ২টা বাজে। আমার ৩টের ভিতরে শহরের মধ্যে আইনে ফজরের পর আমি গাড়িতে উঠে অন্য একটা স্থানে যাই। এইভাবে আরকি। মানে আমি ৫ই আগস্টের পর যেই কটা বিপদের হাত থেকে এইভাবেই বাঁচছি। কিন্তু না, আমাদের মুক্তিযোদ্ধাদের গল্পগুলা কিন্তু এরকমই কিন্তু। আমাদের জি, জি, মুক্তিযুদ্ধের যারা গিয়েছিল তাদের বেশিরভাগই বয়স্ক নেতৃত্বের লোকজনের বয়স তো প্রায় তোমার মতো ছিল। এবং তাদের গল্পগুলা কিন্তু ঝুঁকির গল্পগুলা অনেক আজকেও একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছিলাম। উনি বলছিল আমরা তো আসলে যখন যাই সেখানে আমরা তো জানতাম না আমরা ফেরত আসবো। আমরা আমরা মারা যাবো এটা জেনে গেছি। যে এতদিন যে বেঁচে আছি এটা এক্সটেনশন লাইফ এটা বেঁচে আছে এটা। হ্যাঁ, তখন উনি এবার খুব কড়া ভাবে বলতেছেন ইউনূসকে, এই দেশটা কিন্তু আমরা বানাইছি, আপনি বানান নাই। আপনি ভোগ করতেছেন। বানাইছি কিন্তু আমরা। কিন্তু আপনি অবশ্যই। যেভাবে কথা বলেন, যেইভাবে লোকজনের কথা বলান, আপনি ভুলে যান আপনি কাদের সাথে কথা বলতেছেন। তাই না রানা? এটাই তো। এই জি, সময়টা। জি, সেটা তো অবশ্যই। মানে আ তো তোমার আপনার পাশে, তোমার জি, পাশে মিছিলে ছিল একজন। অ্যারেস্ট হয়ে গেছে।
এমন কি আছে? আমাদের আমাদের পাশে একজন না, আমাদের গোপালগঞ্জ কাশিয়ানীর বা আমাদের গোপালগঞ্জের বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে। তার ভিতরে আমাদের এক চাচি আছেন। আমাদের 5ই আগস্টের পর আমার সাথে ওই খালিদ কাকা খুবই আমার সাথে সবকটা প্রোগ্রামে ছিল। আমার খোঁজ খবর নিছে এবং তার স্ত্রীও রাজনৈতিক করে, সেও রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ। মহিলা আওয়ামী লীগ করেন এবং পদ পদবতি আছেন। সেও ছিল, সেই যে জুম্মার নামাজ পড়তে যাবো তখন সে চাচি আমাকে ডাকে বলে যে, না না, আমরা তো উপস্থিত হয়েছি, তা তুমি কাইন্ডলি আমাদের সাথে থাইকো আর বইলো কি হয়। তোমার চাচা আসতেছে, আমার তার সাথে ভালোভাবে কথা হয়। কিন্তু আমি মিছিল শেষ করে তো আমারও একটু বড় ঝামেলা হয়, জানেন হয়তো আপনি। আমি জিনিসটা শেয়ার করতে চাচ্ছি না, এই কারণে আমি হয়তো লাইনে ছিলাম না। পরে আমি লাইনে এসে শুনি কি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার উপর মবও করা হয়েছে। সে আপনার মিরপুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় 5 তারিখ 6 তারিখে, 6 তারিখে দুপুরে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বাসা থেকে আপনার মহিলা সাদা পোশাকের পুলিশ বা ডিবি সম্ভবত, মানে তার হাজবেন্ড, মানে আমার ওই চাচার কাছ থেকে যেভাবে শোনা, সে বলল যে আইসে তারা ঘর বাড়ি 40 মিনিট উল্টা পাল্টা করে সবকিছু। কিন্তু খুব ভাগ্যের একটা ব্যাপার ছিল, সেই লোকটা বাথরুমের ভিতর ছিল দেখে সে বাইচে গেছে। তার ওয়াইফ গ্রেপ্তার হয়েছে এবং তার 2টা বাচ্চা ছিল, একটা 10-এ পড়ে আর সম্ভবত একটা 6-এ বা 7-এ পড়ে। সেই 10-এর বাচ্চাটাকে পরীক্ষা দিয়েছে, তাকেও নিয়ে যাবে। পরে তারা অনেক কান্নাকাটি করে তারা বাচ্চাটাকে নেয় নাই, কিন্তু তার ওয়াইফকে, মানে আমার ওই চাচিটাকে সে নিয়ে যায়। এমনকি তাকে রিমান্ডেও নিছে। রিমান্ডে নিয়ে সে এখন কারাগারে আছেন। তার এটা চলে যায় সন্ধ্যার সময়। আপনার মব রাস্তার বাড়ির নিচে অনেকে জড়ো হয়, তার বাড়িঘর লুটপাট করবে। পরবর্তী যে কোনো এক মাধ্যমে, সে ছিল না, তার বাচ্চাটা ছিল, বড় বাচ্চাটা বের হয়ে যেতে পারে, ছোট বাচ্চাটা দরজা দিয়ে রুমের মধ্যে ছিল। পর যে কোনো একটা কারণে প্রশাসন ওই জায়গা নিরপেক্ষ ভূমিকা পালন করার কারণে ওরা চলে যেতে বাধ্য হয়। পরবর্তীতে সে তার ওই বড় ছেলেটা ছোট ভাইটাকে নিয়ে আরেকজনের মাধ্যমে ঢাকা ছাড়তে বাধ্য হয়। এই যে যে করুণ পরিস্থিতির শিকার একটু একটু বাচ্চা তাদের দেখতেছে, তার মাকে ধরে নিয়ে যাচ্ছে, তার বাবা ভয়তে পালায় রয়েছে। মা জেলে, বাবা একদিকে, তারা দুই ভাই এতিমের মতো, এই বাড়ির থেকে ওই বাড়ি, নানা বাড়ির থেকে দাদা বাড়ি। এই যে যে ভয়, এই যে আতঙ্ক। তারপরও তার বাবার মুখে শুনলাম সে জয় বাংলা স্লোগান দিয়েছে, ওই ছোট বাচ্চাটা সে এখনো জয় বাংলা স্লোগান দেয়। তা আপনি এই প্রজন্মকে কিভাবে আপনি দামাই রাখবেন? তার মা জেলে গেছে, বাপ পলাই আছে, সে এন্ন জয় বাংলা দাবায় স্লোগান দেয়। বঙ্গবন্ধু যে কথা বলে গেছেন, দাবায় রাখতে পারবে না। হ্যাঁ, এই যে আমাদের প্রজন্মের পর প্রজন্মের যে ধারাবাহিকতা, আপনি কিভাবে এদেরকে দমিয়ে রাখবেন? কোনো সুযোগ নাই। তোমার তোমার না অনেক ভক্ত, অনেক মন্তব্য করেছেন। তবে এখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় রাত 3টা 31 বাজে, 3:30। ক্যানবেরা থেকে তারিক জামান, উনি জি, তোমাকে জানিয়েছেন জয় বাংলা। জয় তারপরে বাংলা। হচ্ছে আমাদের আরেকটা খুব প্রিয় মানুষ হচ্ছে সৈকত হাসান। তিনি লিখেছেন 2025-এর মুক্তিযোদ্ধা রানা তোমায় লাল সালাম। লাল সালাম। লাল গেঞ্জি আছি অবশ্য, লাল সালাম। তারপরে হচ্ছে আরেকটা খুশির খবর আছে আজকে কিন্তু, জি। ওই সাব্বির, ওই যে ছোট একটা ছেলে সাব্বির, অ্যারেস্ট করা হয়েছিল। সে আজকে হ্যাঁ কিন্তু সে হ্যাঁ, হ্যাঁ, জামিনে মুক্তি পেয়েছে আজকে সে। হ্যাঁ। মোহাম্মদ শাকিল শেখ বলে একজন লিখেছেন, শুভ জন্মদিন প্রান্তীয় লিডার রানা ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। এরকম কিন্তু ধন্যবাদ ভাই। অনেকে অনেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে এই যে এটা কিন্তু ঝুঁকির বয়স, এটাই সময়, ওই যে এখনই বলবো, যুদ্ধে যাবার হ্যাঁ, মোক্ষম সময়, মানে বয়স যার 18, সময় যুদ্ধে যাওয়ার সেটা, সময় এখনই তার। এখনই সেটা। আর হচ্ছে রানা, জি। সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। রানাকে যখন আমরা অনলাইনে দেখি না, তখন ভয় লাগে। রানা যখন আবার লাইভে আসতে চায়, তখনও ভয় লাগে। দুটোই ভয় লাগে কিন্তু রানা ভয় পায় না। এটা হচ্ছে রানার বিষয়। না, রানা, আমি হ্যাঁ, আমি তো মাস্ট বি গ্রেপ্তার হব। সেটা আজ হই, কাল হই, 2 মাস পর হই, বা যতদিন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না হয়। আমার বাঁচার লাইন একমাত্র আল্লাহ স্বয়ং। মানে 5ই আগস্টের পর যে কয়টা বিপদে পড়ছি, মানে আমি কয়েকবার গ্রেপ্তার, মানে আমার অভিযান দেওয়া হয়েছে, আমাকে ধরার জন্য চেষ্টা করেছে, আমি কয়েকবার বেরিয়ে গেছি। মানে কাকতালীয় ভাবে, মানে মনে হচ্ছে যে আল্লাহ গায়েবী সাহায্য পাঠাইছে, তার মাধ্যমে বেঁচে গেছি। নিশ্চিত আমি ধরা পড়ছি, নিশ্চিত আমি বিপদে পড়ছি। আমি ওই জায়গা থেকে কিভাবে সেফ হয়েছি বা কিভাবে সাহায্য পাইছি,
আমি নিজেও বলতে পারবো না। এখন আমি বিশ্বাস করি বা আমার আব্বু-আম্মু বিশ্বাস করে বা আমার পরিবারও বিশ্বাস করে, আমি আজ হই বা কাল বা ২ দিন পরে হোক বা ২ মাস পরে হোক বা ৬ মাস পরে হোক আমি মাস্ট বি গ্রেপ্তার হবো। আর আমি একবার গ্রেপ্তার হইলে আমিও জানি আমাকে এই সরকার, অবৈধ সরকার জামিন দেবে না। আমার আমার সাথে অনেক খারাপ কিছু হইতে পারে। তো আমি এইগুলো মাথায় নিয়ে বা আমার পরিবারও এগুলো জানে। আমার পরিবারও এই নিয়ে চিন্তা করে না। মানে আমার আম্মু অনেক সময় বলে যে, "আমার একটা ছেলেকে আমি পড়ালেখা শেষ করেছি। আমার বড় ভাই মাস্টার্স কমপ্লিট পড়ালেখা শেষ। আমার আরেকটা ছেলে দেশের জন্য বা তারে ছাইড়া দিছি।" আমার চাচারা বলে যে, "না ও করুক, ওর মতন কাজ করুক। ও সঠিক পথে আছে।" মানে আমি রাজনীতি করি বা আমি যে এই করি এগুলো থেকে আমার পরিবারের থেকে এরকম প্রেশার ক্রিয়েট করা হয় না। কারণ তারা জানে, তারা বোঝে। কারণ আমি রাজনৈতিক পরিবারের সন্তান ওইভাবে না হইলেও কিছুটা রাজনৈতিক আমার পরিবার বা আমার বংশে আছে। তারা চিন্তা করে না। তারা চিন্তা করে, তারা দোয়া করে এবং সবসময় কইছে ভালো কাজ করতে, ভালো মানুষের সেবা করতে, মানুষের উপকার করতে, কারো ক্ষতি যাতে আমার দ্বারা না হোক। এজন্য আমি বিশ্বাস করি যে আপনাদের সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমত থাকলে এই অবৈধ দখলদার ইউনূস বাহিনী আমার কিছু করতে পারবে না। তারপরও ভাগ্য না করুক যদি আমার কপালে এরকম কিছু হয়ে থাকে, জাস্ট সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, সকলে যেন আমার মনে রাখে, আমারে কেউ যেন ভুলে না যায়। আমি বেঁচে থাকি বা মারা আমরা যাই তোমাকে যেন ভুলবো সবাই না, আমার আমরা ভুলতে পারবো না রানা। তুমি আমরা শেষ করব। তুমি জি, প্রতিবার যেমন তোমার শেষে তোমার সভানেত্রীর উদ্দেশ্যে কিছু যদি বলতে চাও এই জন্মদিনে, সেটা বলতে পারো। তোমার কর্মীদের উদ্দেশ্যে বলতে পারো। আমি আমার প্রিয় নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা করি। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক এবং তিনি আমাদের মাঝে আবার ফিরে আসুক। তার যে হারিয়ে যাওয়া সম্মান সেগুলো যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি। আমরা যেন তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারি। তার সেই রাজ সিংহাসনে তাকে আমরা বসাইতে পারি। মানুষটা তার বাপ ও দেশ ও জাতির জন্য অনেক কিছু করছে। এই অকৃতজ্ঞ জাতি হয়তো ভুলে যায়, আবার মনে করে, আবার তাদের ভুল বুঝতে পারে, আবার ভুল করে। কিন্তু তাদের যে অবদান এই দেশ ও জাতির প্রতি তা কখনো মুছে ফেলা সম্ভব না। তা কখনো মানে ইতিহাস থেকে সরিয়ে রাখাও সম্ভব না। আমি আমার নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। সকলে আমাদের নেত্রী ও আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং সে যেন সসম্মানে আমাদের দেশে ফিরে আসতে পারে। এবং দেশ ও জাতির কাছে একটাই প্রশ্ন থাকবে এবং আমার নেত্রীর যে আহ্বান, যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়ান। এই অবৈধ দখলদার ইউনূস বাহিনীর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। এই রাজাকারের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। মুক্তিকামী মানুষকে মুক্তি করতে, আবার স্বাধীনতাকামী স্বাধীন হতে আপনাদের আবার একটা যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের প্রস্তুতি নিন। শারীরিক, মানসিকভাবে প্রস্তুতি নিন। সকল মা-বাবার কাছে আমার আহ্বান থাকবে, প্রিয় মা-বাবা, আপনি আপনার এই সন্তানকে এই দেশ ও জাতির কল্যাণে বিলিয়ে দিন। এই দেশ ও জাতি যদি আজ স্বাধীন হয়, এই দেশ ও জাতি যদি আজ ভালো থাকে, আপনার সন্তানের মাধ্যমে, আমি আপনার সন্তান আমার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের বোন, আমাদের মা সম্পূর্ণ সকলে নিরাপদ থাকবে, সকলে ভালো থাকবে। আজ আমার বা আপনার মতন কেউকে না কেউকে এগিয়ে আসতে হবে। আমাদের এগিয়ে আসা ছাড়া উপায় নেই। তাই সকল বাপকে বলবো, প্রিয় বাবা, আপনি আপনার সন্তানকে এই যুদ্ধে আহ্বান জানান। প্রিয় মা, আপনি আপনার সন্তানকে এই যুদ্ধে আহ্বান জানান। প্রিয় বোন, তুমি তোমার ভাইকে বলো, তোমার নিরাপত্তা নাই, তোমার বেঁচে থাকার অধিকার নাই এই দেশে। তুমি রাত্রে চলাচল করতে পারো না, তোমার নিরাপত্তার দরকার। একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে অবশ্যই এই দেশে আবার একটা যুদ্ধের ঘোষণা দিতে হবে, যে এই যুদ্ধে অবশ্যই এই মুক্তিকামী মানুষ ৭১ পক্ষের শক্তি, ৭১ পক্ষের শক্তি বিজয় লাভ করবে। তাই ভয়ের কোনো কিছু কারণ নাই। আমি, আপনি, আমরা যখন রুখে দাঁড়াবো তখন আর এরা এক বিন্দু এই দেশে থাকতে পারবে না। এজন্য আমাদের রুখে দাঁড়াইতে হবে, আমাদের ঘুরে দাঁড়াইতে হবে। আমাদের আর এক বিন্দু ছাড় দিলে চলবে না। আমাদের যার জায়গা থেকে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি আমরা বাঁচতে চাই, বাঁচার মতন বাঁচতে চাই, একদিন হলেও বাঁচতে চাই, সেইজন্য আমাদের যার জায়গা থেকে সকলের প্রতিবাদ করতে হবে। তাই সেই আবারও একই কথা বলবো, প্রত্যেকটা প্রোগ্রামের প্রতি আমি আবার নতুন করে একটা কথা বলতে চাচ্ছি যে যেখানেই প্রোগ্রাম করুন, আপনারা গোপালগঞ্জবাসীকে ভুলে যায়েন না। কারণ এই ২৪শে আগস্টের পরবর্তী যুদ্ধের সূচনা হয় গোপালগঞ্জ থেকে। আজ পুরো দেশটা গোপালগঞ্জে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা মিছিলে সকলের কাছে আহ্বান থাকবেন যে আপনারা এই অবৈধ দখলদার ইউনূস বাহিনীকে বুঝিয়ে দেন, দেখিয়ে দেন যে আপনারাও আজ গোপালগঞ্জ হয়ে গেছেন।
কারা যেন বলেছিল গোপালগঞ্জকে মুছে ফেলাবে, কারা যেন বলেছিল গোপালগঞ্জের মানচিত্র থাকবে না। তাদেরকে আজ দেখিয়ে দেন, তাদেরকে আজ বুঝিয়ে দেন। প্রত্যেকটা স্লোগানে বলেন গোপালগঞ্জ শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এছাড়া কোনো আর কথা নাই। প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা মিছিলে সকল সহযোদ্ধা, প্রাণপ্রিয় লিডার, নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে সকলে যেন জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধুর পরবর্তীতে গোপালগঞ্জ আর শেখ হাসিনার নতুন এই স্লোগানটা আমি ব্যক্তিগতভাবে সকলকে রাখার জন্য আহ্বান করতেছি। একটি কারণে, পুরো দেশকে, পুরো বিশ্বকে দেখাই দেন যে পুরো বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর সেই জন্মভূমি গোপালগঞ্জে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনার সেই বাবার জন্মভূমি গোপালগঞ্জে রূপান্তরিত হয়েছে পুরো বাংলাদেশ। তারা বুঝে যাক যে আর তাদের রক্ষা নাই, তাদের এই দেশ ছাড়তে হবে, তাদের এই দেশ থেকে পলাইতে হবে, আর এক বিন্দু ছাড় হবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন, আর সকলে যার যার জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে কৃতজ্ঞতা। সবাই আমাদের রানার জন্য, রানাদের জন্য দোয়া করবেন। রানারাই তাদের সাহস দিয়ে এই দেশটাকে নতুন পথ দেখাচ্ছে। ভালো থাকবে রানা। শুভেচ্ছা।